প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমি জীবের শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের 29তম পর্ব শুরু করছি। আর এই পর্বে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জিমনোস্পার্ম। তোমরা প্রশ্ন লিখে নাও, জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, জিমনোস্পার্মের অর্থকরী গুরুত্ব লেখো, আর টেরিডোফাইটা ও জিমনোস্পার্মের পার্থক্য লেখো। এই হলো প্রশ্ন। তো জিমনোস্পার্ম মানে হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। জিমনো কথার অর্থ নেকেড, স্পার্মা মানে বীজ, তাহলে জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজ। ব্যক্ত কথার অর্থ বা নেকেড কথার অর্থ কি? বীজ কেন নেকেড হয় না, বীজের বাইরে আমরা জানি ফলোত্বক থাকে, যেমন আমের আঁটি হলো বীজ, তার বাইরে ফলোত্বক থাকে যা আমরা খাই, বা তার উপরে বহিত্বক থাকে। কিন্তু জিমনোস্পার্মের যেটা বীজ হয় তার বাইরে কোনো ফলোত্বক থাকে না, তার ফলে বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে, তাই খোলা অবস্থায় থাকে, সেই জন্য জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী বলা হয় বাংলাতে। তো এইরকম ব্যক্তবীজী উদ্ভিদ টেরিডোফাইটারা যখন পৃথিবী থেকে সংখ্যা কমছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, সেই সময় জিমনোস্পার্ম গোষ্ঠীভুক্ত উদ্ভিদরা পৃথিবীতে দাপিয়ে বেরিয়েছে, রাজত্ব করেছে জিমনোস্পার্মরা। তারপর কালে কালে জিমনোস্পার্মের সংখ্যা কমে গিয়েছে, পৃথিবীর পরিবেশের পরিবর্তন ঘটেছে, জিমনোস্পার্মরা নিজেদের আর মানিয়ে নিতে পারেনি, জিমনোস্পার্মের সংখ্যা কমে গিয়েছে। এখন যেসব জিমনোস্পার্মরা সারা পৃথিবীতে দেখা যায় তাদের সংখ্যা যথেষ্ট কম। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা দেখা যায় সেটা তেমন হলো পাইনাস, সাইকাস, এইগুলো। এছাড়া আর কিছু রয়েছে যেগুলো সংখ্যা যথেষ্ট কম এবং কিছু তো বিলুপ্ত প্রায়। এখন আমরা সেই জিমনোস্পার্মের বৈশিষ্ট্য আলোচনা করব। তো জিমনোস্পার্মের প্রথম যে বৈশিষ্ট্যটা আমি বলবো, অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো যে এর বেশিরভাগই হচ্ছে এরা কাষ্ঠল, চিরহরিত হয়, অর্থাৎ সারা বছর পাতা থাকে, বহু বর্ষজীবী, অনেক দিন বাঁচে। এরা বেশিরভাগই বৃক্ষ জাতীয়, কিছু গুল্ম জাতীয়। এই যেমন এই পাইনাসের ছবি এঁকেছি, দেখো পিরামিডাকার আকৃতি এবং বড় বৃক্ষ জাতীয় হয়। এরা সপুষ্পক অর্থাৎ ফুল হয়। এদের দেহ মূল কাণ্ড পাতাতে বিভক্ত, মাটিতে মূল থাকে, কাণ্ড এবং পাতা থাকে। এদের পাতা হয় দুই প্রকার পাতা, একটা হচ্ছে স্কেল লিপ বা শল্কপত্র, আর একটা হলো ফোলিয়েজ লিপ বা পর্ণপত্র। এই দেখো একটা কাণ্ডের অংশ, এটা হচ্ছে একটা কাণ্ডের অংশ। এখানে এই যে কাণ্ডের ওপরে লক্ষ্য করে এই যে লাল রং দিয়ে এঁকেছি, এগুলো স্কেল লিপস, এগুলো ছোট ছোট, এগুলো খসে যায়, স্থায়ী হয় না, অস্থায়ী স্কেল লিপস। আর স্কেল লিপস গুলো খসে যাওয়ার পর সেই জায়গায় একটা লিপ স্কার তৈরি হয়, মানে ক্ষত, দাগও সৃষ্টি হয়, লিপ স্কার। যেমন তাল গাছ বা খেজুর গাছ থেকে, নারকেল গাছ থেকে পাতা খসে যাওয়ার পর গাছের গায়ে কি হয়, একটা দাগ তৈরি হয়ে যায়, সেই লিপ স্কার বলে, সেই রকম স্কার বা ক্ষত তৈরি হয়। আর এই যে লম্বা লম্বা নিডল লাইক লিপস, নিডিলের মতো, এটা হচ্ছে নিডিল লিপস বা ফোলিয়েজ লিপস, পর্ণপত্র। অবশ্য সাইকাসের নিডিলের মতো হয় না, সেখানে পক্ষল যৌগিক পত্র দেখা যায়, এই ধরনের হয়। কাণ্ডর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, কাণ্ড দু রকমের হয়, একটা হচ্ছে লং শুট বা দীর্ঘ বিটক, আর একটা হলো ডোয়ার্ফ শুট বা খর্ব বিটক। দীর্ঘ বিটক মানে লম্বা লম্বা ডাল, যেগুলো লম্বা শাখা, এই শাখাগুলো স্থায়ী, কখনো ঝরে যায় না। আর এই লং শুট বা যে দীর্ঘ বিটক, এর ওপরে ছোট 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 আরো শাখা জন্মায়, যেগুলোকে বলে খর্ব বিটক বা ডোয়ার্ফ শুট। এগুলো কিন্তু অস্থায়ী, এগুলো ঝরে যায়, ডোয়ার্ফ শুট ঝরে যায়। আর তাহলে দুরকম হয়। মূলতন্ত্র এদের কিন্তু সুগঠিত নয়, এদের যে মূলতন্ত্র সুগঠিত হয় না। তোমরা অনেকেই জানো যে পাইন গাছের মূলে মাইকোরাইজা, ছত্রাকের সঙ্গে মিথজীবিতা দেখা যায়। তো এই রকমই হয়, ছত্রাক বা শ্যাওলার সঙ্গে মিথজীবিতা এদের দেখা যায়। এদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আরেকটা, সেটা হলো এদের মাইক্রোফাইলাস বা মেগাফাইলাস লিফ থাকে, বা মাইক্রোস্পোরোফিল, মেগাস্পোরোফিল, অর্থাৎ রেণুপত্র থাকে। এই যে মাইক্রোস্পোরোফিল বা রেণুপত্র, এই যে এঁকেছে, এটা হচ্ছে মেগাস্পোরোফিল বা স্ত্রী রেণুপত্র, এটা হলো পুং রেণুপত্র বা মাইক্রোস্পোরোফিল, এটা হলো স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিল। এইরকম অনেক মাইক্রোস্পোরোফিল এক জায়গায় পুঞ্জীভূত হয়ে, ঘনীভূত হয়ে গঠন করে মেলকোন বা
স্পুং কোন বা স্পুং স্ট্রবিলাস, এই যে ছবি দেখো মেল কোন, এটা মেল কোন, ঠিক গাছের আগার দিকে, শাখার আগার দিকে হয় মেল কোন। মেল কোন তৈরি হয়েছে কি দিয়ে না, অসংখ্য এই যে এগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট এই যে খাঁজের মতো ছোট ছোট, এগুলো হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এই মাইক্রোস্পোরোফিলের মধ্যে রয়েছে মাইক্রোস্পোরোফিলের ওপরের দিকে রয়েছে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা রেণুস্থলী, যার মধ্যে মাইক্রোস্পোর বা পোলেন বা পরাগরেণু উৎপন্ন হয়। একইভাবে তৈরি হয় মেগাস্পোরোফিল, যেখানে বা স্ত্রী রেণুপত্র। এই মেগাস্পোরোফিল গুলো দু ধরনের স্কেল লিফ বা শল্ক দ্বারা গঠিত, একটা ওভিউলিফেরা স্কেল আর একটা ব্র্যাক্ট স্কেল। ব্র্যাক্ট স্কেলটা খুব ছোট্ট হয়, সূক্ষ্ম, আর একটা চওড়া হয়, সেটাকে বলে ওভিউলিফেরা স্কেল। ওভিউল তাতে কি থাকে না, ওভিউল বা ডিম্বক তার মধ্যে থাকে, ডিম্বক বা ওভিউল থাকে। এইরকম অনেক মেগাস্পোরোফিল এক জায়গায় ঘনীভূত হয়ে পুঞ্জীভূত হয়ে এক ক্লাস্টার তৈরি করে, সেই ক্লাস্টারকে বলা হয় ফিমেল কোন বা স্ত্রী কোন। তাহলে এইভাবে একটা ফিমেল কোন ও মেল কোন আমরা দেখতে পাই। এদের যে মূল দেহ, এই দেহটা হলো রেণুধর দেহ, স্পোরোফাইট, রেণুধর বা স্পোরোফাইট দেহ। এদের যে লিঙ্গধর সেটা অত্যন্ত ছোট এবং ক্ষয়িষ্ণু ক্ষণস্থায়ী লিঙ্গধর, এবং অবশ্যই রেণুধরের উপরে নির্ভরশীল। লিঙ্গধর হলো রেণুধরের উপরে নির্ভরশীল। এদের যে ডিম্বাশয়, ডিম্বাশয় কিন্তু নেই, ডিম্বাশয় নেই কিন্তু ডিম্বক আছে। ডিম্বাশয় থাকে না কেন, ডিম্বাশয় থাকলে তো ফল গঠিত হবে। ডিম্বাশয় নেই কিন্তু ডিম্বক আছে, ডিম্বক থেকে বীজ গঠিত হয়। আর ডিম্বকটা, এটা ওভিউল বা ডিম্বক, এটা মুক্ত অবস্থায় রয়েছে, তার মানে বাইরে কোনো ফলোত্তক ডিম্বাশয় তৈরি হয় না, ফলে এটা মুক্ত অবস্থায় থাকে। তাহলে পরাগরেণু দ্বারা যখন নিষেক হয় তখন ডাইরেক্ট পলিনেশন হয়, সরাসরি, অর্থাৎ ডিম্বকের ওপরে সরাসরি পরাগরেণু এসে পড়ে। আচ্ছা, এদের বেশিরভাগ ফুলই হয় একলিঙ্গ ফুল হয়, অর্থাৎ মেল ও ফিমেল ফ্লাওয়ার আলাদা আলাদা হয়, কারণ এই তো মেগাস্পোরোফিল মাইক্রোস্পোরোফিল বলেছি, এটা আলাদা আলাদা যেহেতু একলিঙ্গ। এবং এরা নগ্ন প্রকৃতির ফুল, মানে বৃতি দলমণ্ডল বা পুষ্পপুট এগুলো থাকে না। আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এদের নিষেকের আগে শস্য গঠিত হয়, নিষেকের আগে শস্য গঠিত হয়, ফলে এদের শস্যের প্রকৃতি হয় হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড শস্য। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এদের একটা ডিম্বকের মধ্যে একাধিক ভ্রূণ তৈরি হয়, একই ডিম্বকের মধ্যে একটা ডিম্বকে একাধিক ভ্রূণ তৈরি হয়, সেই এই ঘটনাকে বলা হয় পলি এমব্রিওনি। পলি মানে বহু, এমব্রিও মানে ভ্রূণ, পলি এমব্রিওনি বলে। এদের সংবহন করা কিন্তু অত্যন্ত সুগঠিত, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম রয়েছে। এদের গৌণ বৃদ্ধি হয়, অর্থাৎ কাষ্ঠল অংশ তৈরি হয়, গৌণ বৃদ্ধি দেখা যায়, এবং এদের জাইলেম ফ্লোয়েম রয়েছে। তবে জাইলেমের মধ্যে ট্র্যাকিয়া অনুপস্থিত, আর ফ্লোয়েমে সিভনল ও সঙ্গীকোষ অনুপস্থিত। আর যেহেতু ডিম্বাশয় থাকে না, তাই এতে কখনো ফল গঠিত হয় না, স্ত্রী রেণুপত্রের উপরে বীজ নম্রভাবে অবস্থান করে। যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এগুলো তোমরা টেক্সট বইয়ে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমি যেগুলো বললাম সেগুলো মিলিয়ে নেবে, এবং মিলিয়ে সেই পয়েন্টগুলোই ভালো করে করবে। আর এর অর্থকরী গুরুত্বের মধ্যে বলি, পাইনাসের যে অর্থকরী গুরুত্ব সেটা তোমরা জানো, যে এর থেকে খুব মূল্যবান কাঠ তৈরি হয়, রেলের স্লিপার, ব্রিজ ইত্যাদি তৈরি হয়, কড়ি কাঠ এসব তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ, একটা ইম্পর্টেন্ট কাঠ তৈরি হয়। এছাড়া সাইকাস সার্সিনালিস থেকে তার যে মজ্জা, এই গাছ সাইকাস সার্সিনালিসের মজ্জা থেকে সাগু তৈরি হয়। যে সাগু আমরা অবশ্য বাজারে পাই এটা ওই সাগু নয়, এগুলো হচ্ছে স্টার্চের দানা, যে সাগু বিক্রি হয়। আর উদ্ভিজ্জ যে সাগু সেটা হচ্ছে সাইকাস সার্সিনালিসের মজ্জা থেকে পাওয়া যায়। এছাড়া এফিড্রা নামক এক রকমের জিমনোস্পার্ম রয়েছে, যার উপক্ষারের নাম এফিড্রিন, এখান থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়। এছাড়াও আরো কিছু অর্থকরী গুরুত্ব থাকলে সেগুলো বই থেকে তোমরা দেখে নেবে। আর টেরিডোফাইট আর জিমনোস্পার্মের পার্থক্য এটা টেক্সট বইয়ে রয়েছে, এটা আমাদের সামগ্রিক আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা লিখতে পারবে এবং বুঝতেও পারবে। বই যে 4-5টা পয়েন্ট আছে সেগুলো তোমরা সবগুলোই দেখে নেবে। তাহলে আশা করি তোমরা জিমনোস্পার্মের সাধারণ বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো। আর পরের পর্বে আমি জিমনোস্পার্মের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব।